ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেকেন্ড ইন্ট্রোডাকশন ক্লাস। প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা পড়েছিলাম বেসিক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং কেন আমরা কনস্টিটিউশন পড়ব এবং ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে এবং সুপ্রিম কোর্ট সম্পর্কে সেখানে আমরা পড়েছিলাম। সুপ্রিম কোর্টের কজন বিচারপতি ছিল, প্রথম চিফ জাস্টিস কত সালে প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল, এক্সেট্রা এক্সেট্রা যা যা ছিল সবগুলো আমরা পড়েছিলাম। তারপর পড়েছিলাম পার্লামেন্ট সম্পর্কে, পার্লামেন্ট কী নিয়ে তৈরি হয়, বেসিক আমরা ব্রিফলি ডিসকাস করিনি, আমরা একদম সংক্ষেপে জাস্ট পড়েছিলাম। তারপরে পড়েছিলাম সময় কতদিন লেগেছিল, খরচ কত হয়েছিল এবং বর্তমানে ইন্ডিয়ান কনস্টিটিউশন কয়টা আছে, কিভাবে আছে সেগুলো সম্পর্কে বিশদভাবে আমরা একটা ক্লাস আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সিটিজেনশিপ। দেখো, সিটিজেনশিপ সম্পর্কে আমরা বিশদভাবে পরের ক্লাসগুলোতে আস্তে আস্তে ডিসকাস করব। এখন আমরা জানবো যে অ্যাকচুয়ালি সিটিজেনশিপ বলতে আমরা কী বুঝি। ঠিক আছে, সিটিজেনশিপ দুই রকমের হতে পারে। ঠিক আছে, সিটিজেনশিপ দুই রকমের হতে পারে। একটা হতে পারে সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে, আরেকটা হতে পারে ডাবল সিটিজেনশিপ। এবার আমি যদি তোমাকে কোশ্চেন করি যে সিঙ্গেল সিটিজেনশিপ বলতে তুমি কী বুঝো এবং ডাবল সিটিজেনশিপ বলতে তুমি কী বুঝো, যারা জানো তোমরা কমেন্ট বক্সে একটু বলে দাও আমাকে যে সিঙ্গেল সিটিজেনশিপ কী, ডাবল সিটিজেনশিপ কী। আচ্ছা, এবার আমি তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি ত্রিপুরাতে থাকি, ঠিক আছে, আমি ত্রিপুরাতে থাকি, আমার এখন ইচ্ছে হলো যে আমি এখন কেরালা ঘুরতে যাব। ঠিক আছে, আমি এখন কেরালা ঘুরতে যাব। এই যে তুমি ত্রিপুরা থেকে কেরালাতে যাবে, তোমার কি কোথাও থেকে পারমিশন নিতে হবে? যে আমি কাউকে কি জিজ্ঞেস করতে হবে, পারমিশন নিতে হবে কারো কাছ থেকে যে আমি ত্রিপুরা থেকে কেরালা যেতে চাই, আমাকে পারমিশন দাও? কারো থেকে পারমিশন নিতে হবে না। তোমার যদি প্রচুর পরিমাণে অর্থ থাকে, টাকা থাকে, তুমি যে কোনো সময় তুমি কি করতে পারবে, ত্রিপুরা থেকে কেরালাতে চলে যেতে পারবে। কেরালা না, তুমি জম্মু কাশ্মীর যেতে পারো, তুমি যে কোনো জায়গায় ওয়েস্ট বেঙ্গল যেতে পারো, তুমি যে কোনো জায়গায় যেতে পারবে। ঠিক আছে, এই যে কোনো জায়গায় যেতে পারবো, কেন পারবো? কারণ আমাদের একটাই পরিচয়, সেটা কি, উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয়, আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। যেমন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি, আমাদের প্রত্যেকের আধার কার্ড আছে, ঠিক আছে, আধার কার্ড আছে। এই আধার কার্ডের উপরে যখন তুমি দেখবে যে সেখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেখানে কিন্তু দেখবে এমন লেখা নেই যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বা গভর্নমেন্ট অফ কেরালা, এমন কখনো লেখা থাকে না। সারা ভারতবর্ষের যতজন আমরা মানুষ বসবাস করি আমাদের ভারতবর্ষে, প্রত্যেকের আধার কার্ডে কিন্তু একটাই পরিচয়, যে মানে উই আর ইন্ডিয়ান, এবং সেখানে লেখা থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই লেখাটাই কিন্তু তোমরা সেখানে দেখতে পাবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেখানে কিন্তু কোনো পার্টিকুলার কোনো স্টেটের নাম লেখা থাকে না, বিকজ আমাদের একটাই পরিচয়, আমরা কি, উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয়। এই যে বিষয়টা, এইটা কেন হয়? কারণ আমাদের দেশের যে সিটিজেনশিপ সেটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছ? কিন্তু তাহলে এবার ডাবল সিটিজেনশিপ কী হবে? ডাবল সিটিজেনশিপ হচ্ছে, ধরো তোমার একটা দেশের মধ্যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন তুমি যাবে, একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেটে তুমি যাবে, তখন তোমাকে পারমিশন নিয়ে যেতে হবে। ঠিক আছে, উইদাউট পারমিশন কিন্তু তুমি যে কোনো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে তুমি যেতে পারবে না, তোমাকে সেখানে যেতে পারমিশন নিতে হবে। যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে, আমেরিকা অনেকগুলো স্টেটস মিলে তৈরি হয়, এবারে আমেরিকার একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য তোমাকে কিন্তু পারমিশন নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাবল সিটিজেনশিপ। আর সিঙ্গেল সিটিজেনশিপ হচ্ছে আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়, আমরা এবার যেখানে খুশি সেখানে যেতে পারবো, যেখানে খুশি সেখানে আমরা থাকতে পারবো, আমরা সেখানে ব্যবসা শুরু করতে পারবো, যা খুশি তা করতে পারবো, কারণ আমাদের সিটিজেনশিপ হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ এবং আমাদের একটাই পরিচয়। সেই পরিচয়টা হচ্ছে কি, আমরা সকলে
ভারতীয়, আমরা সকলে ভারতীয়, আমাদের একটাই পরিচয়, এটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা হবে না। যদিও এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে তোমরা আমাকে জানাবে যে সিঙ্গেল সিটিজেনশিপ এবং ডাবল সিটিজেনশিপ তোমরা বুঝেছো কি না। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমরা বুঝে গেছি স্যার। আর যদি না বুঝে থাকো তাহলেও বলবে, তাহলে আমি এক্সট্রা আরও অনেক এক্সাম্পল এনে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তো যেমন আমি এখানে তোমাদের একটা আধার কার্ড দিলাম, যেমন ড্রাইভিং লাইসেন্স আরও হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, প্যান কার্ড হতে পারে, ঠিক আছে। এই সবগুলোর মধ্যে কিন্তু দেখবে একটাই জিনিস থাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সব জায়গাতে দেখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা থাকে, কারণ উই আর ইন্ডিয়ান। এটাই হচ্ছে কি সিঙ্গেল সিটিজেনশিপ। ক্লিয়ার? চলো তারপরে আমরা যে জিনিসটা পড়বো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, টোটাল নম্বর অফ আর্টিকেল। ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল কতগুলো আর্টিকেল আছে? তোমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন আনসার পাবে, সঠিক উত্তর একটাই, সেটা হচ্ছে 395। ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল আর্টিকেল আছে 395। ঠিক আছে? অনেক বইতে তোমরা 430 পাবে, 470 পাবে, না, কারেক্ট আনসার হচ্ছে 395। ঠিক আছে? 395। এবার জিনিসটা কি, আর্টিকেল কি? ধরো আমি তোমাকে একদম ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা বই সেটা হচ্ছে ইংলিশ একটা, ধরো তোমাদের প্রত্যেক বইয়ের কি থাকে, প্রত্যেক বইয়ের একটা ইন্ডেক্স থাকে, দেখবে প্রত্যেক বই যখন খুলবে উপর দিয়ে কি লেখা থাকে, ইন্ডেক্স লেখা থাকে। ধরো আমি তোমাকে ধরলাম ইংলিশ গ্রামার বই, এটা একটা ইংলিশ গ্রামার বই, ঠিক আছে, ধরলাম ইংলিশ একটা গ্রামার বই। দেখবে এখানে কি লেখা থাকে, প্রথম লেখা থাকবে দেখবে, হ্যাঁ, সিরিয়াল নাম্বার, তারপরে লেখা থাকবে দেখবে চ্যাপ্টার নেম, চ্যাপ্টার লেখা থাকবে, তারপরে লেখা থাকবে দেখবে পেজ নাম্বার, ঠিক আছে না, পেজ নাম্বার লেখা থাকবে। যেমন সিরিয়াল নাম্বার 1, চ্যাপ্টার নেম হচ্ছে ধরো আমি ধরলাম নাউন, হ্যাঁ, পেজ নাম্বার ধরো 1 থেকে 4। 2 নম্বর চ্যাপ্টার ধরলাম অ্যাডজেক্টিভ, চ্যাপ্টার 5 to 11, এমন করে থাকবে। 3 নম্বর, 4 নম্বর, সেম। এইবার তোমরা যদি এই ইন্ডেক্সটা বুঝে থাকো বা দেখে থাকো তাহলে তোমরা এটার সাথে আর্টিকেলটাকে রিলেট করতে পারবে। কীভাবে করতে পারবে? দেখো এখানে যে সিরিয়াল নাম্বার আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে, এটা হচ্ছে কি সিরিয়াল নাম্বারটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্ট। মনে রাখবে সিরিয়াল নাম্বার কোনো একটা বইয়ের ইন্ডেক্সের সিরিয়াল নাম্বার কতগুলো চ্যাপ্টার আছে সেটা হচ্ছে পার্ট। যে ইন্ডেক্স সেটা হচ্ছে পার্টের নাম, যে পার্ট পড়বে সেই পার্টের নামগুলো। আর পেজ নাম্বার হচ্ছে, মনে রাখবে পেজ নাম্বার হচ্ছে প্রত্যেকটার কি আর্টিকেল। যেমন আমি তোমাকে বলি যদি ইন্ডিয়ান কনস্টিটিউশনে টোটাল পার্ট আছে 25টা পার্ট আছে, তাহলে সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 কত যাবে, 25 অবধি যাবে চ্যাপ্টার। ঠিক আছে? তার প্রথম যে চ্যাপ্টারটা, যেমন আমি প্রথম এখানে ইংলিশ বইয়ে যদি তোমরা দেখে থাকো দেখবে নাউন লেখা আছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনের চ্যাপ্টার মানে পার্ট 1 লেখা থাকবে কি ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, UNION, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, ঠিক আছে, এমন লেখা থাকবে। 2 নম্বর চ্যাপ্টার দেখবে সিটিজেনশিপ এমন লেখা থাকে। ঠিক আছে? তাহলে আর যেমন তাহলে পার্ট 1 হচ্ছে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, পেজ নাম্বার আমি কি বলেছি, পেজ নাম্বার হবে আর্টিকেল, তাহলে আর্টিকেল 1 to 4, 1 থেকে 4 অবধি আর্টিকেল থাকবে। তাহলে আমি যদি তোমাকে ইংলিশ বইয়ের সাথে এটাকে রিলেশন করি, কি করবে? তাহলে সিরিয়াল নাম্বার কি, সিরিয়াল নাম্বার হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট, তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট কয়টা, টোটাল 25টা পার্ট, মানে সিরিয়াল নাম্বার ইংলিশ গ্রামার বইয়ের সাথে যদি আমি তুলনা করি, ধরো কোনো একটা ইংলিশ গ্রামার বই, সেখানে টোটাল চ্যাপ্টার আছে 25 চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে নাউন, সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর আস্তে আস্তে টেন্স থেকে শুরু করে সবগুলো আসবে, টোটাল 25টা চ্যাপ্টার। তারপরে পেজ নাম্বার ধরো 1 to 4, 5 to 11, 12 to 35, এমন করে পেজ নাম্বার আছে। সেম টু সেম ইন্ডিয়ান কনস্টিটিউশনে কী হবে, সিরিয়াল নাম্বারের জায়গায় হবে পার্ট। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের টোটাল কয়টা পার্ট আছে, 25টা পার্ট আছে। 25টা পার্টের এবার নাম, চ্যাপ্টার নেম, প্রত্যেকটা চ্যাপ্টার যেমন ইউনিয়ন অ্যান্ড টেরিটরি 1 নম্বর চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার হচ্ছে সিটিজেনশিপ, 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তো এমন করে কিন্তু 25টা কী থাকবে, চ্যাপ্টার থাকবে, অর্থাৎ পার্ট থাকবে। এবং যে পেজ নাম্বার, ইংলিশ বই তোমরা যে পেজ নাম্বার দেখবে সেটা হচ্ছে এখানের আর্টিকেল নাম্বার। যেমন ধরো এখানে পার্ট 1 ইউনিয়ন অ্যান্ড টেরিটরি 1 to 4, তাহলে মানে 1 থেকে 4 নম্বর আর্টিকেল পার্ট 1-এর মধ্যে আছে, পার্ট 1-এর মধ্যে আছে 1 থেকে 4 নম্বর আর্টিকেল। পার্ট 2-এর মধ্যে আছে ধরো
5 to 11, 5 থেকে 11 নম্বর আর্টিকেল অবধি। পার্ট 3 এর মধ্যে আছে ধরো 12 থেকে 35, 12 থেকে 35 অবধি আছে। তো এমন করে করে কিন্তু কয়টা হবে টোটাল পার্ট? 25টা হবে। এবং টোটাল লাস্ট পেজ থাকবে 395, অর্থাৎ 1 থেকে কিন্তু টোটাল 395 পেজ, অর্থাৎ কি থাকবে? আর্টিকেল নাম্বার থাকবে, কারণ পেজ নাম্বার হচ্ছে আর্টিকেল নাম্বার, চ্যাপ্টার নেম হচ্ছে পার্টের নেম, সিরিয়াল নাম্বার হচ্ছে পার্ট। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখার জন্য পড়তে পারো। তারপরে যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আর্টিকেল এবং সেকশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল মানে কি? আর্টিকেল আমরা বলতে কি বুঝি, আর সেকশন বলতে কি বুঝি? এই জিনিসটা কিন্তু প্রায় 80% স্টুডেন্ট তোমরা এখানে কনফিউশনে পড়ে যাও যে আর্টিকেল মানে কি। সবাই আমরা কি করি? আমরা মনে করি ধারা, আর্টিকেল মানে ধারা মনে করি না, কিন্তু অ্যাকচুয়ালি আর্টিকেল মানে ধারা না, ধারা হচ্ছে সেকশন। ঠিক আছে, এত নম্বর ধারা আমরা বলি না, দেখো তোমরা বিভিন্ন বইয়ে দেখতে পাবে ধারা লেখা থাকে, ধারা কিন্তু অ্যাকচুয়ালি সেকশন, যেটা তোমাদের সিলেবাসে নেই। আর তোমাদের সিলেবাসে আছে যেটা আর্টিকেল। আর্টিকেলের বাংলা হচ্ছে অনুচ্ছেদ, আর্টিকেলের বাংলা হচ্ছে অনুচ্ছেদ, আর সেকশনের বাংলা হচ্ছে ধারা। এবার জিনিসটা কি, আর্টিকেল কি করে? আর্টিকেল দিয়ে আমরা কি করতে পারি? আর্টিকেল হচ্ছে, আমি তোমাকে বলতে পারি, ধরো আমার দেশে থাকতে গেলে আমাকে কি নিয়ম কানুন মেনে চলতে হবে, কি নিয়ম কানুন মেনে চলতে হবে, সেটা হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, অর্থাৎ আমি সংক্ষেপে বলতে পারি আর্টিকেল মানে হচ্ছে একটা ল বুক, যে বইয়ের মধ্যে আমাদের কি রুলস রেগুলেশন আছে সেগুলো সবগুলো লেখা থাকে। এবং টোটাল ইন্ডিয়ান কনস্টিটিউশনে 395 আর্টিকেলস আছে, যেখানে সব কিছুর বর্ণনা দেওয়া আছে যে আমরা আমাদের ভারতের নাগরিক হিসেবে আমরা কি কি করতে পারবো, কি কি নিয়ম কারণ আমাদেরকে মেনে চলতে হবে, সবগুলো কিন্তু এই আর্টিকেলে লেখা থাকে। এবং টোটাল নাম্বার অফ আর্টিকেল 1 to 395 আছে। তাহলে সেকশন কি? সেকশন হচ্ছে কোনো মানুষ যদি এই আর্টিকেল মোতাবেক না মেনে চলে কোনো কিছু, ঠিক আছে, তাহলে ওই আর্টিকেলের উপর ভিত্তি করে সেকশন লাগানো হয়। মানে আমি বলতে পারি সেকশন মানে এখানে আমি বলতে পারি পানিশমেন্ট বুক। সেকশন মানে এখানে পানিশমেন্ট বুক। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা মানুষ যদি ল বুকে যদি কোনো কিছু না মানে, তাহলে পানিশমেন্ট বুক তাকে কি করবে? শাস্তি দেবে। ক্লিয়ার বুঝতে পেরেছো? যেমন আইপিসি থাকে, এখানে ইন্ডিয়ান পেনাল কোডের ধারা লাগানো হয় বিভিন্ন। ধরো কোনো একটা মানুষ, কোনো একটা লোক, সে আর্টিকেল মানলো না, বা যে রুলস রেগুলেশন আছে সেটা মানলো না, তাহলে ওই আর্টিকেলের উপর ভিত্তি করে কিন্তু সেকশন ধার্য করা থাকে, যে কোনো একটা ব্যক্তি যদি এত নম্বর আর্টিকেল খিলাফ করে বা না মানে, তাহলে ওই আর্টিকেল মোতাবেক এই সেকশনে এই শাস্তিটা তার জন্য লেখা আছে, তখন কিন্তু ওই শাস্তিটা ওই ব্যক্তিটা পায়। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি সেকশন মানে পানিশমেন্ট বুক, আর্টিকেল মানে ল বুক। অর্থাৎ যে নিয়মকানুনগুলি আমরা মেনে চলবো সেগুলি হচ্ছে আর্টিকেল, এবং নিয়মকানুন না মানলে আমাদের যে শাস্তি হবে সেটা হচ্ছে সেকশন। তাহলে সেকশন হচ্ছে পানিশমেন্ট বুক, আর্টিকেল হচ্ছে ল বুক। ক্লিয়ার? এরপরও যদি কারোর কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে অ্যাডপ্ট করা হয়েছিল এবং কবে ইনঅ্যাক্ট করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাডপ্ট মানে কবে গ্রহণ করা হয়েছে, কবে গ্রহণ করা হয়েছে মনে রাখবে। গ্রহণ করা হয়েছে 26 নভেম্বর 1949। ঠিক আছে, আর ইনঅ্যাক্ট কার্যকর বা লাগু করা হয়েছে কবে? সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950। এবার এটার মধ্যে আছে না সুন্দর একটা ইম্পর্ট্যান্ট একটা কথা, মানে একটা সুন্দর একটা কাহিনী আছে। কাহিনী তোমাকে যদি বলা হয় যে কনস্টিটিউশনাল ডে কবে পালন করা হয়, কনস্টিটিউশনাল ডে কবে পালন করা হয়, তুমি কি লিখবে? 26 জানুয়ারি নাকি 26 ডিসেম্বর? বলো, তোমরা আমাকে এইটা কমেন্ট বক্সে আনসার করে জানাবে যে কনস্টিটিউশনাল ডে আমরা কোন দিনটাকে আমরা কনস্টিটিউশনাল ডে হিসাবে পালন করি, 26 নভেম্বর নাকি 26 জানুয়ারি? ঠিক আছে, এবং এটা নিয়ে আমি পরবর্তী সময়ে একটা ভিডিও বানাবো, সেটাতে থাকবে যে
কেন আমরা এই দিনটাকে, বা সেটা 26 নভেম্বর নাকি 26 জানুয়ারি, তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদেরকে ভিডিও করে জানাবো যে কেন ওই সময়টাকে বা ওই ডেটটাকে কনস্টিটিউশনাল ডে হিসাবে পালন করা হয়। তোমরা এখন আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোনটাকে কনস্টিটিউশনাল ডে হিসাবে আমরা পালন করে থাকি। ঠিক আছে, তারপরে ইন্ডিয়ান কনস্টিটিউশন ড্রন ফ্রম ভেরিয়াস সোর্সেস, এটা আমি একদম তোমাদের কনস্টিটিউশন লাস্ট ক্লাস যখন করাবো, লাস্ট ক্লাসে আমি এটা তোমাদেরকে কমপ্লিট করে দেবো। কারণ এখানে এমন অনেকগুলো টার্ম আছে যে টার্মগুলোর সাথে তোমরা এখনও ওতপ্রোতভাবে জড়িত না, বা যে টার্মগুলোর সাথে তোমরা এখনও মিনিংগুলো বুঝতে পারবে না। তার জন্য এখানের যে পার্টটা আছে এটা আমি কনস্টিটিউশনের একদম লাস্ট ক্লাসে তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেব। ঠিক আছে, তারপরে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে ক্যারেক্টারিস্টিক্স বা ভারতের যে সংবিধান আছে সেটা কেমন হয় থাকে, সেটা হচ্ছে দেখো, ব্ল্যান্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে ব্ল্যান্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। রিজিডিটি, ব্ল্যান্ড মানে কি? ব্ল্যান্ড মানে হচ্ছে মিক্সচার, ব্ল্যান্ড মানে হচ্ছে কিন্তু মিক্সার মানে মিশ্রণ। রিজিডিটির মানে হচ্ছে কঠোর, রিজিডিটির মানে হচ্ছে কঠোর। এবং ফ্লেক্সিবিলিটির মানে হচ্ছে নমনীয়, ফ্লেক্সিবিলিটির মানে হচ্ছে কিন্তু নমনীয়। তাহলে আমাদের যে সংবিধানটা আছে সেটা হচ্ছে কঠোর এবং নমনীয়তার একটা মিশ্রণ। অর্থাৎ ভারতের সংবিধান হচ্ছে এমন একটা সংবিধান যেখানে কঠোর অনেক কিছু আছে যেগুলো কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হয়, আবার কিছু জিনিস আছে যেগুলো অনেক নমনীয় মানে একদম নরম, যেখানে কঠোর পদক্ষেপ নেওয়া হয় না। তাই বলা হয় যে ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে কঠোর এবং নমনীয়তার একটা সংমিশ্রণ। ঠিক আছে, কঠোর এবং নমনীয়তার একটা সংমিশ্রণ। তারপরে হচ্ছে অ্যামেন্ডমেন্টস হচ্ছে বাংলায় আমি বলতে পারি সংশোধন। আমরা সংশোধন, আমাদের কনস্টিটিউশনের কয়েকটা ক্লাস করার পর আমরা সংশোধন নিয়ে একদম সম্পূর্ণ একটা ক্লাস নিয়ে আসবো, একদম বিশদভাবে বিশদ একটা বিবরণ নিয়ে ব্রিফলি ডিসক্রিপশান একটা ক্লাস আমি সংশোধনের উপর নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে অ্যামেন্ডমেন্ট মানে কি? অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধনী। অর্থাৎ আমি বলতে পারি, ধরো 1950 সালে যখন ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল, তখন কিন্তু মানুষের যে জীবনধারা ছিল আর বর্তমান 2026-এর মানুষের যে জীবনধারা বা যে লাইফস্টাইল, সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে না। 1950 সালে মানুষ যেমনভাবে জীবন ধারণ করতো, এখন কি মানুষ তেমন জীবন ধারণ করে না? অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তাই কনস্টিটিউশন যখন 1950 সালে তৈরি করা হয়েছিল, এখন 2026, অনেক কিছু যেহেতু মানুষের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে, কনস্টিটিউশনে কিন্তু অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে। কেন পরিবর্তন করতে হয়েছে? আমরা বলতে পারি মানুষের জীবনধারাকে আরও সহজ ও সরল করার জন্য। ঠিক আছে, মানুষের জীবনধারাকে আরও সহজ এবং সরল করার জন্য কিন্তু সংশোধনী করা হয়েছে, যাতে এমন অনেক কিছু ছিল যেটা অতীতে ছিল বর্তমানে বাদ দেওয়া হয়েছে, বা এমন অনেক কিছু ছিল যেটা অতীতে ছিল না বর্তমানে এটাকে যুক্ত করা হয়েছে। তো যে জিনিসগুলো মানুষের সুবিধার জন্য যুক্ত করা হয় বা বাদ দেওয়া হয় অর্থাৎ সংশোধনী করা হয়, সেটাই কিন্তু হচ্ছে অ্যামেন্ডমেন্ট। এবার এটাতে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে যে তুমি বলা হয়েছিল সেখানে যে একটা কেস আছে, যে কেসটার নাম হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটার নাম হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। একটা কেস হয়েছিল কেশবানন্দ ভারতী কেস। এই কেসের মধ্যে বলা হয়েছে যে ভারতের সংবিধানের যে বেসিক যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, ভারতের সংবিধানের বেসিক যে স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটাকে কোনোদিন কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, কেশবানন্দ ভারতী কেসের মধ্যে বলা হয়েছে ভারতের সংবিধানের যে বেসিক স্ট্রাকচারটা আছে, সেই স্ট্রাকচারটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু মানুষের সুবিধার জন্য আমরা নতুন কিছু যুক্ত করতে পারবো বা বাদ দিতে পারবো। কিন্তু মূল যে খাঁচাটা আছে, অর্থাৎ আমরা বলতে পারি মূল যে খাঁচাটা আছে, সেই খাঁচাটা কিন্তু আমরা কি করতে পারবো না? পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু আমরা কখনোই পরিবর্তন করতে পারবো না, কিন্তু মানুষের সুবিধার জন্য আমরা সেটাকে কি করতে পারি? কিছু জিনিস আমরা যুক্ত করতে পারবো, কিছু জিনিস আমরা বাদ দিতে পারবো। যেমন 370 যে আর্টিকেলটা ছিল সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে,
ঠিক আছে, তো এটা কীভাবে বাদ দেওয়া হয়েছে? অ্যামেন্ডমেন্ট করে বাদ দেওয়া হয়েছে, অ্যামেন্ডমেন্ট সংশোধনী করে। তো এই হচ্ছে কেশবানন্দ ভারতী কেস। বলা হয়েছিল যে বেসিক স্ট্রাকচার কখনো পরিবর্তন করা যাবে না, তবে মানুষের সুবিধার জন্য আমি কিছু জিনিস বাদ দিতে পারি বা কিছু জিনিস আমি যুক্ত করতে পারি। ঠিক আছে, তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে গভর্নমেন্ট। দেখো, গভর্নমেন্ট সম্পর্কে আমরা অনেক কিছু পড়বো, বেসিক একটা জিনিস আমরা আজকে পড়াশোনা করব, সেটা হচ্ছে গভর্নমেন্ট প্রধানত দুই রকমের হয়। একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, আর একটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, আর একটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এবার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আমি কোনটাকে বলবো? যেখানে যেই দেশে রাষ্ট্রপতি মেন, রাষ্ট্রপতির কথায় সব হয়। ঠিক আছে, যেই দেশে রাষ্ট্রপতি মেন এবং রাষ্ট্রপতির সাথে বেশি না 12 থেকে 14 জন শুধু মিনিস্টার থাকবে, ঠিক আছে, সেই দেশের গভর্নমেন্ট হবে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। আবারও বলছি, যেই দেশে রাষ্ট্রপতি মেইন এবং তার সাথে 12 থেকে 14 জন মিনিস্টার থাকবে, সেই দেশের গভর্নমেন্টকে আমরা বলতে পারি প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। এবং এই যে 12 থেকে 14 জন মিনিস্টার থাকবে, সেটাকে আমরা বলতে পারি কিচেন ক্যাবিনেট। সেটাকে আমরা বলতে পারি কিচেন ক্যাবিনেট। ঠিক আছে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ কিন্তু একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট সেখানে চলে, কারণ ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের কথাই সব কিছু হয়। তাই প্রেসিডেন্ট এবং 12 থেকে 14 জন মিনিস্টার মিলে যেই গভর্নমেন্ট তৈরি হয় বা যে সরকার তৈরি হয়, সেই সরকারটাকে আমি বলবো প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে পার্লামেন্টারি গভর্নমেন্ট আমি কোনটাকে বলবো? যেখানে সব কিছু থাকবে, প্রাইম মিনিস্টার থাকবে, ঠিক আছে, প্রাইম মিনিস্টার থাকবে, প্রেসিডেন্টও থাকবে, ঠিক আছে, লোকসভার মেম্বার থাকবে, তারপরে রাজ্যসভার মেম্বার থাকবে, ঠিক আছে, রাজ্যসভার মেম্বার থাকবে, সব মিলিয়ে যে সরকার তৈরি হয় সেটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। যেমন আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষ কিন্তু একটা পার্লামেন্টারি গভর্নমেন্ট, আমেরিকা যুক্তরাষ্ট্র একটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এই হচ্ছে ফর্ম অফ গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে কনফিউশন আছে? তোমাদের জন্য কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো ফর্ম দুই রকমের হয়, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল, একটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তারপরে গভর্নমেন্ট কীভাবে তৈরি হয়? দেখো, গভর্নমেন্ট প্রত্যেক দেশেই কিন্তু আমরা ইলেক্ট করি বা ইলেকশন হয়। ইলেকশনের মাধ্যমে কিন্তু আমরা কোন সরকার বা গভর্নমেন্ট ক্ষমতায় আসবে সেটা আমরা নির্ধারণ করতে পারি। অর্থাৎ ভোট হয়, সেই ভোটে যেই দল মেজরিটি ভোট পাবে সে কিন্তু গভর্নমেন্ট বা সরকার তৈরি করবে। ঠিক আছে, এবার যদি আমি তোমাকে বলি যে কোনো পার্টি বা কোনো পলিটিক্যাল পার্টি মেজরিটি ভোট পেল না, তাহলে সেই ক্ষেত্রে কী হবে? কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার দল যদি মেজরিটি ভোট না পায়, তখন 2 বা তার বেশি মোট দল একসাথে যুক্ত হয়ে যায়, যেটাকে আমরা বলতে পারি কোয়ালিশন গভর্নমেন্ট, CUALITION, কোয়ালিশন গভর্নমেন্ট। হিন্দিতে এটাকে আমরা বলি গঠবন্ধন, ঠিক আছে। আর বাংলায় আমরা বলি জোট সরকার, হিন্দিতে গঠবন্ধন, আর অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটিক্যালি টার্ম হচ্ছে সেটা কোয়ালিশন গভর্নমেন্ট, অর্থাৎ জোট সরকার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গভর্নমেন্ট। আমরা তো পরের ক্লাসগুলোতে বিশদভাবে আলোচনা করব। তোমাদের এটা একটা ইন্ট্রোডাকশন ক্লাস। তো আমাদের আজকেই কিন্তু এই ইন্ট্রোডাকশন ক্লাসটা আমরা 2টো ইন্ট্রোডাকশন ক্লাস করেছি, তোমরা দেখবে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো গভর্নমেন্টের যে জিনিসটা বলেছি, কোয়ালিশন গভর্নমেন্ট, মেজরিটি ভোট পাবে, সবগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। একটা কথাই বলবো যে ধীরে ধীরে চলো, একটা কথাই বলবো লাস্ট ক্লাসের শেষে, ধীরে ধীরে চলো, তোমার স্বপ্ন পূরণের পথে তুমি চলো। ঠিক আছে।
থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং আমরা পলিটিক্যাল সায়েন্স যে তোমাদের যে পরীক্ষার জন্য যে ইম্পর্ট্যান্ট বিভিন্ন যে এমসিকিউ সেগুলো আমরা আস্তে আস্তে নিয়ে আসবো। আশা করি এই ক্লাসগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ফলপ্রসূ হবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।